সবাইকে সানসাইড একাডেমি আরও একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা যেটা করছি সেটা হচ্ছে মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট। আজকের প্র্যাকটিস সেট নম্বর 2। আমরা মিসলেনিয়াসকে টার্গেট রেখে কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো করছি। তো আজকে 40টা প্রশ্ন আছে, 40-এর মধ্যে কে কত পাচ্ছ সেটা কিন্তু কমেন্টে জানিও। আর কোশ্চেনগুলোর ফিডব্যাক দিও যে কোনটা এড়িয়ে যাচ্ছে বা কোনটাকে কোশ্চেন ইনক্লুড করা উচিত, মানে কোনো টপিক, সেগুলো জানিও। সেভাবে কিন্তু কাজ করবো। আর মোটামুটি আমরা একটা সেট করেছি। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন আজকে, ভারতের ম্যানচেস্টার নামে কোন শহর পরিচিত? মুম্বাই, আহমেদাবাদ, সুরাট নাকি কানপুর? আমরা সবাই জানি ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে আহমেদাবাদকে। কিসের জন্য বলা হয়ে থাকে? না, তুলা বস্ত্র শিল্পের জন্য। ঠিক আছে, বস্ত্র শিল্পের জন্যই কিন্তু আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মাইকেল মধুসূদন দত্ত? আমরা জানি, সবাই জানি যে গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই গীতাঞ্জলি গ্রন্থের ইংলিশ অনুবাদের জন্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সালে? 1913 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? 12, 14, 16, 18? সঠিক উত্তরটি হয়ে যাবে 14 নম্বর আর্টিকেলে কিন্তু আমাদের সমতার কথা বলা হয়েছে। দুই রকম সমতা, ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন ল, এই দুটি সমতার কথা কিন্তু 14 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন, বিহুর সঙ্গে কোন রাজ্যের সংস্কৃতি প্রধানত যুক্ত? অসম, মণিপুর, উড়িষ্যা নাকি ত্রিপুরা? আমরা সবাই জানি বিহু যার রাজ্যের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে অসম। অসমের রাজ্যের সংস্কৃতির সঙ্গেই কিন্তু বিহুটি জড়িত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? আমরা জানি যে মেঘনাদ বধ কাব্যের রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি, সুন্দরবন, নন্দাদ্বীপী নাকি গালফ অফ মান্নার? সঠিক উত্তর হিসেবে কিন্তু নীলগিরি। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি, এবং যেটি সাল হচ্ছে 1986 সাল। ঠিক আছে, 1986 সালে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষিত হয়, সেটা হচ্ছে নীলগিরি। এবং এই নীলগিরি তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক, এই 3টি রাজ্য জুড়ে বিস্তৃত। এবং আমাদের যে সুন্দরবন রয়েছে, সেই সুন্দরবন কবে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছিল? সেটি হয়েছে কিন্তু 2001 সালে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছিল সুন্দরবন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। যাই হোক, সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে আমাদের সঠিক উত্তর, ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, কথাকলি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? তামিলনাড়ু, কেরল, কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ? আমরা কথাকলি যদি বলি তাহলে হয়ে যাবে কিন্তু কেরল হচ্ছে কথাকলি রাজ্যের ধ্রুপদী নৃত্য। এবং আমরা যদি তামিলনাড়ু দেখি, তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম। এবং অন্ধ্রপ্রদেশের কথা যদি বলি, অন্ধ্রপ্রদেশ হচ্ছে কুচিপুড়ি। ঠিক আছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল এবং বি.আর. আম্বেদকর। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন কিন্তু হচ্ছে জওহরলাল নেহরু। কত সালে লিখেছিলেন? হচ্ছে মোটামুটি 1944 সালের দিকে, যখন আহমেদনগর কেল্লায় যখন বন্দী ছিলেন, সেই বন্দী থাকা অবস্থায় কিন্তু জওহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে? বাংলার দুঃখ, তিস্তা, দামোদর, অজয় নাকি ময়ূরাক্ষী? আগের দিন আমি একবার বলেছিলাম। ঠিক আছে, আমাদের বাংলার দুঃখ বলা হয়ে থাকে কিন্তু দামোদরকে। এবং ত্রাসের নদী যদি বলা হয় থাকে বাংলার ত্রাস, তাহলে কিন্তু সেটাকে তিস্তা বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই দামোদরের সঙ্গে যুক্ত রয়েছে দামোদর ভ্যালি প্রকল্প, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। তো সেখান থেকেই কিন্তু কন্ট্রোল করা হয়েছে অনেকটা বন্যাটাকে, নাহলে কিন্তু বাংলার দুঃখ হিসেবে পরিচিত ছিল। ঠিক আছে, আচ্ছা, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন সংশোধনের মাধ্যমে সংশোধিত হয়েছে? মৌলিক কর্তব্য কোন সংশোধনের মাধ্যমে সংযোজিত হয়েছে সেটা যদি বলি তাহলে হচ্ছে 42তম সংশোধনী, 1976, তাই তো? 1976 42তম সংশোধনীতে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস সংযোজিত হয়েছিল। এবং যদি এর পার্টের কথা বলি তাহলে এটির পার্ট হচ্ছে 4A, এবং যদি আর্টিকেলের কথা বলি তাহলে হচ্ছে কিন্তু 51A। ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, ভারতীয় শেক্সপিয়ার নামে কে পরিচিত? ভারতীয় শেক্সপিয়ার বা ভারতের শেক্সপিয়ার, কালিদাস, বাণভট্ট, কবি কুলগুরু নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? ভারতের শেক্সপিয়ার নামে যিনি পরিচিত সেটি হচ্ছে কিন্তু কালিদাসকে বলা হয়ে থাকে ভারতের শেক্সপিয়ার, যিনি ছিলেন সংস্কৃত সাহিত্যিক। ঠিক আছে, ঠিক আছে, তার যদি কিছু পরিচিত গ্রন্থ বা কথা বলি তাহলে হচ্ছে মেঘদূত, অভিজ্ঞান শকুন্তলম, এগুলো কিন্তু কালিদাসের রচিত। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন,
সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর হচ্ছে ঢাকা, নয়াদিল্লি, কাঠমান্ডু নাকি কলম্বো? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কাঠমান্ডু। সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু। কত সালে স্টার্ট হয়েছিল সার্ক? সেটা হচ্ছে 1987 সালে। ঠিক আছে। মেম্বার সংখ্যা কটা? মেম্বার সংখ্যা রয়েছে 8টি। নিউয়েস্ট কোনটি? নিউয়েস্ট হচ্ছে আফগানিস্তান। ঠিক আছে, আফগানিস্তান হচ্ছে নিউয়েস্ট কান্ট্রি। সেও কিন্তু 2007-এ অ্যাড হয়ে গিয়েছিল যদিও বা। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে সার্কে আর একটা কথা হচ্ছে অবজারভারি কান্ট্রি হিসাবে আরও কিন্তু 9টা কান্ট্রি আছে যেটা অবজারভার কান্ট্রি হিসাবে কিন্তু রয়েছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সত্যজিৎ রায় কোন চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিকভাবে সর্বাধিক পরিচিতি লাভ করেছিলেন? পথের পাঁচালী, অপু সংসার, চারুলতা নাকি জলসাঘর? এই 4টি সিনেমার মধ্যে পথের পাঁচালী তার যেটা প্রথম সিনেমা, তার ডেবিউ সিনেমা পথের পাঁচালী, তার বা ওনার বলা ভালো, ওনার প্রথম সিনেমা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, সেই পথের পাঁচালীতে কিন্তু আন্তর্জাতিকভাবে তিনি পরিচিতি লাভ করেছিলেন। ঠিক আছে, সেই সিনেমাটা হচ্ছে কিন্তু তার ডেবিউ সিনেমা, সেটি হচ্ছে 1956 না 55, ঠিক আছে, 1955 তার ডেবিউ ফিল্ম সেই সত্যজিৎ রায়ের। ঠিক আছে, পথের পাঁচালী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ বা মিষ্টি জলের হ্রদ, ডাল হ্রদ, উলার হ্রদ, চিল্কা হ্রদ নাকি লোকটাক হ্রদ? আমরা জানি যদি ভারতের মিষ্টি জলের হ্রদের কথা বলা হয় তাহলে সেটি হয়ে যাবে উলার হ্রদ। ঠিক আছে, এবং যদি আয়তনে বৃহত্তম বলা হয়, আয়তনে বৃহত্তম যদি বলা হয় তাহলে হয়ে যাবে কিন্তু আমাদের ভেমনাথ। ভেমনাথ সেটা হচ্ছে কেরালা। ঠিক আছে। আচ্ছা, আর যদি বলা হয় যে বৃহত্তম লবণাক্ত হ্রদ বা লবণাক্ত উপহ্রদ বা লেগুন, সেটা হয়ে চিলিকা বা চিল্কা। ঠিক আছে, লবণাক্ত উপহ্রদ, ঠিক আছে, বা যেটাকে বলা হয় থাকে লেগুন। ঠিক আছে, এটা হচ্ছে চিল্কা। পরবর্তী প্রশ্ন, লাল বাল পাল এর লাল কে ছিলেন? লালা লাজপত রায়, লাল বাহাদুর শাস্ত্রী, লালচন্দন নাকি লালকৃষ্ণ আডবাণী? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লালা লাজপত রায় ছিলেন লাল বাল পালের লাল। আর আমরা জানি লাল বাল পালের বাল ছিলেন বালগঙ্গাধর তিলক, পাল ছিলেন বিপিনচন্দ্র পাল এবং লাল ছিলেন লালা লাজপত রায়। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন ধাতু ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? তামা, লোহা, পারদ, অ্যালুমিনিয়াম? আমরা জানি পারদ যে একমাত্র ধাতু যেটি সাধারণ তাপমাত্রা বা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। ঠিক আছে, যার সংকেত হচ্ছে Hg। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, দীনবন্ধু ছদ্মনামটি কার সঙ্গে যুক্ত? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, দ্বিজেন্দ্রলাল রায় নাকি প্রমথ চৌধুরী? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র ছদ্মনামই ছিল কিন্তু শুধুমাত্র দীনবন্ধু, যিনি নীলদর্পণ নাটকটি লিখেছিলেন। ঠিক আছে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ ছদ্মনাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদি বলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ হচ্ছে কমলাকান্ত। ঠিক আছে, কমলাকান্তর উইল যেটা আছে সেখান থেকে মনে রাখতে পারো, কমলাকান্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, এবং প্রমথ চৌধুরীর যে ছদ্মনাম সেটা হচ্ছে কিন্তু বীরবল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়? স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া কেরল, গোয়া, সিকিম নাকি অসম? সঠিক উত্তর হয়ে যাবে কেরল। কেরালাকে বলা হয় থাকে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পঞ্চতন্ত্র রচয়িতা হিসাবে কাকে ধরা হয়? বিষ্ণু শর্মা, কালিদাস, বাণভট্ট নাকি চাণক্য? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পঞ্চতন্ত্র বললে বিষ্ণু শর্মা। আচ্ছা, কালিদাসের যদি কথা বলি, আচ্ছা লেখাটা করছে না, বলে দিচ্ছি। কালিদাসের কয়েকটা যদি বলি, সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম। আচ্ছা, আর একটা আছে সেটা হচ্ছে কুমার সম্ভব, কুমার সম্ভবম। ঠিক আছে। বাণভট্টর যেটা আছে সেটা হচ্ছে হর্ষচরিত বা কাদম্বরী। চাণক্য যেটা, যার নাম হচ্ছে আমাদের কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, সে তার একটা বিখ্যাত হচ্ছে আমাদের অর্থশাস্ত্র। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি? এটাও হয়ে গেছে, এটা হচ্ছে সান্দাকফু। আর এখানে সিঙ্গালীলা বলা আছে, সেটাই সিঙ্গালীলার যে পর্বতশ্রেণী, সেই পর্বতশ্রেণীতে অবস্থিত রয়েছে সান্দাকফু। দ্বিতীয় হচ্ছে আমাদের ফালুট, আর টাইগার হিল 6 নম্বর। ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, প্রশ্নটা ভালো করে দেখবে, প্রতিষ্ঠিত হয় বলেছে 30, 35, 40 নাকি 47? সঠিক উত্তর হিসেবে 1935। 1935-এ আমাদের যে রিজার্ভ ব্যাংক সেটি প্রতিষ্ঠিত হয়। এবং জাতীয়করণ যদি বলা হয়, জাতীয়করণ হচ্ছে 1949, যেটাকে বলা হচ্ছে জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন। ঠিক আছে, সেটি হচ্ছে 1949।
রিজার্ভ ব্যাংক। ভারতীয় নেপোলিয়ন নামে কোন শাসক পরিচিত? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, অশোক নাকি হর্ষবর্ধন? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে বলা হয়ে থাকে ভারতীয় নেপোলিয়ন এবং বলেছিলেন V.A. স্মিথ। কে বলেছিলেন? V.A. স্মিথ, ঠিক আছে, বলেছিলেন ভারতীয় নেপোলিয়ন সমুদ্রগুপ্তকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সঙ্গীত রত্নাকর গ্রন্থের রচয়িতা কে? তানসেন, আমির খসরু, শরঙ্গদেব নাকি স্বামী হরিদাস? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শরঙ্গদেব বা সাঙ্গদেব, ঠিক আছে। এটাকে এই হচ্ছে সঙ্গীত রত্নাকর গ্রন্থের রচয়িতা। নীলদর্পণ নাটকটি কার রচিত? একটু আগে বললাম, সেটা হচ্ছে দীনবন্ধু মিত্র, ঠিক আছে। কোন প্রেক্ষাপটে? আমাদের যে নীল বিদ্রোহ আছে সেই প্রেক্ষাপটে নীলদর্পণ নাটকটি রচনা করা হয়েছিলেন দীনবন্ধু মিত্র, ঠিক আছে। সালটা যদি বলি তাহলে মোটামুটি 1860 নাগাদ এই নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন 25-26। আচ্ছা, কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক বলে বর্তমানে স্বীকৃত? সবচেয়ে বেশি উপগ্রহ কার রয়েছে? বৃহস্পতি, শনি, ইউরেনাস নাকি নেপচুন? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শনি। শনির হচ্ছে উপগ্রহের সংখ্যা সর্বাধিক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভা স্পিকার নাকি রাজ্যসভা স্পিকার? ভারতীয় সংসদের যখন যৌথ অধিবেশন হয় তখন সভাপতিত্ব করেন কিন্তু হচ্ছে লোকসভার স্পিকার, ঠিক আছে। লোকসভার স্পিকারই কিন্তু সেই অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন, ঠিক আছে। আচ্ছা, 28 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর সঙ্গে কোন শাসকের নাম বিশেষভাবে যুক্ত? আকবর, শেরশাহ সূরি, বাবর নাকি আলাউদ্দিন খলজি? আমরা সবাই জানি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নাম বসলেই যার নাম আসে সেটা হচ্ছে শেরশাহ সূরি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসি, 29 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন প্রধানত কোন ধরনের বনভূমির জন্য বিখ্যাত? মানে সুন্দরবনে কোন ধরনের বনভূমি দেখা যায়? চিরহরিৎ, পর্ণমোচী, ম্যানগ্রোভ নাকি কাটাঝোপ? আমরা সবাই জানি সুন্দরবন যার জন্য বিখ্যাত, এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের জন্য, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সাদা হাতির দেশ নামে কোন দেশ ঐতিহাসিকভাবে পরিচিত? মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া নাকি লাওস? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু থাইল্যান্ড। থাইল্যান্ডকে বলা হয়ে থাকে সাদা হাতির দেশ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 2026 সালের আইপিএল এর চ্যাম্পিয়ন কে? 2026 সালের আইপিএল এর চ্যাম্পিয়ন কে? গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নাকি চেন্নাই সুপার কিংস? আমরা জানি যে আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু আমাদের 2026-এর আইপিএল এর চ্যাম্পিয়ন, পরপর দুবার তিনি কিন্তু চ্যাম্পিয়ন হলো। কাকে হারিয়েছিলেন কিন্তু আমাদের গুজরাট টাইটান্সকে, ঠিক আছে। আচ্ছা, আইপিএল এর ব্যাপারে যদি বলে দিই তাহলে হচ্ছে মোস্ট রানের কথা যদি বলি তাহলে হচ্ছে আমাদের বৈভব সূর্যবংশী হচ্ছে মোস্ট রান বা অরেঞ্জ ক্যাপ, যিনি করেছিলেন হচ্ছে 16 ইনিংসে 676 রান, ঠিক আছে। এটাকে কি বলে? আমাদের অরেঞ্জ ক্যাপ, তাই তো, অরেঞ্জ ক্যাপ। আচ্ছা, মোস্ট উইকেটে যদি বলি, মোস্ট উইকেট বা হচ্ছে পার্পেল ক্যাপ, সেটা হচ্ছে কাগিজো রাবাডা। সে পেয়েছিল মোটামুটি 29টা উইকেট। আচ্ছা, এই দুটো চলে গেল। আচ্ছা, ফাইনালি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন কিন্তু বিরাট কোহলি, 75 নট আউট, ঠিক আছে। আচ্ছা, এই মোটামুটি চলে গেল। আচ্ছা, প্লেয়ার অফ দ্য সিরিজ যদি বলি তাহলে কিন্তু সেই বৈভব সূর্যবংশী ছিলেন প্লেয়ার অফ দ্য সিরিজ বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। সিরিজ বলা ভুল, টুর্নামেন্ট, এবং যেটাকে বলা হয়ে থাকে আমাদের আইপিএল এর ক্ষেত্রে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা MVP, ঠিক আছে, বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী ছিল, ঠিক আছে। সে কিন্তু কনিষ্ঠতম বা সবচেয়ে ছোট যে MVP জিতেছে, ঠিক আছে। আচ্ছা, এই গেল আইপিএল। 35 নম্বর প্রশ্ন, 2026 সালের 31শে মে চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব কে পেলেন? 2026 সালে 31শে মে চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব কে গ্রহণ করলেন? জেনারেল অনিল চৌহান, জেনারেল মনোজ পান্ডে, জেনারেল NS রাজা সুব্রমণি নাকি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের NS রাজা সুব্রমণি, ঠিক আছে। জেনারেল NS রাজা সুব্রমণি চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব গ্রহণ করেছেন। আচ্ছা, চিফ অফ আর্মি স্টাফ যদি বলি তাহলে হচ্ছে জেনারেল
ধীরাজ শেঠ, ইনি হলেন আর্মি চিফ অফ আর্মি স্টাফ। চিফ অফ এয়ারফোর্স স্টাফ যদি বলি, আছেন হচ্ছে এয়ার চিফ মার্শাল এপি সিং। আর যদি বলি নাভাল স্টাফ কে আছেন, তাহলে হয়ে যাবে কিন্তু অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। কৃষ্ণা না কৃষা, এটা কৃষ্ণা বা কৃষা, এরকম একটা সঠিক একবার দেখে নেবে তো। কৃষ্ণা না কৃষ স্বামীনাথন আছেন, তিনি নেভাল স্টাফে, ঠিক আছে। আর চিফ অফ ডিফেন্স স্টাফ হলে জেনারেল এন.এস. রাজা সুব্রমণি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। 2026 সালে স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কটি গ্যালেন্টারি অ্যাওয়ার্ড অনুমোদন করেছেন? গ্যালেন্টারি অ্যাওয়ার্ড দিয়েছিলেন হচ্ছে 78টি গ্যালেন্টারি অ্যাওয়ার্ড 2026 সালে স্বাধীনতা দিবসের প্রাককালে তিনি অনুমোদন করেন, এবং এর মধ্যে 13টি ছিল মরণোত্তর। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। 18 আগস্ট 2026 ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্যদের জন্য পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা আয়োজন করেছিলেন কে? আমাদের ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্যের জন্য। আরবিআই, সেবি, আইসিআই নাকি নীতি আয়োগ? সঠিক উত্তর হয়ে যাবে আইসিআই। আইসিআই ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারা আমাদের পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে একটা কর্মশালা আয়োজন করেছিলেন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্যদের নিয়ে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়ে থাকে? জওহরলাল নেহরু, বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ নাকি সর্দার প্যাটেল? সঠিক উত্তর হিসেবে কিন্তু বি.আর. আম্বেদকরকে বলা হয়ে থাকে ভারতের সংবিধানের জনক। কেননা আমাদের যে সংবিধানের খসড়া তৈরির যে কমিটি ছিল, সেই কমিটির কিন্তু চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? স্কারভি রোগ হয় ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন সি নাকি ভিটামিন বি? সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে স্কারভি। এর অভাবে কি হয়? এর অভাবে হয় রাতকানা। বি12 এর ব্যাপারে কি হয়? বি12 এর অভাবে হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া। আর ভিটামিন ডি এর অভাবে হলে রিকেট বা অস্টিওম্যালাইসিয়া, তাই তো? ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। দ্বিতীয় অশোক নামে কোন পাল শাসক পরিচিত? কোশ্চেনটা একটু আছে। দ্বিতীয় অশোক তো কনিষ্ককে বলা হতো, কিন্তু পাল শাসক কোশ্চেনটা একটু অন্যরকম লাগছে। যদিও বা ধর্মপালকেও বলা হয় অনেক সময়, ঠিক আছে। বা প্রতিষ্ঠাতা হিসাবে মহিপালকেও বলা হয়ে থাকে দ্বিতীয়বার প্রতিষ্ঠা করার জন্য। তো সঠিক উত্তরটা এখানে আমি কোশ্চেনটা একটু কনফিউশন আছে, ক্লিয়ার করা হয়নি। দ্বিতীয় অশোক কিন্তু বলা হয়ে থাকে, নর্মালি যদি বলা হয়ে থাকে তাহলে কিন্তু কনিষ্ককে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। ভারতের কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে না? আচ্ছা, কোনটা করে না তার আগে আমাকে যেটা জানতে হবে কোনটার উপর দিয়ে যায়। আমি যদি পশ্চিম থেকে শুরু করি, তাহলে গুজরাট, তারপরে হচ্ছে রাজস্থান, তারপরে হচ্ছে ছত্তিশগড়, তারপরে হচ্ছে আমাদের ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে ত্রিপুরা, আর আরেকটা আছে সেটা হচ্ছে মিজোরাম। এই 8টা যে রাজ্য, সেই রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি গিয়েছে। তার মধ্যে কোনটা দিয়ে যায়নি? তাহলে এখানে বুঝতে পারবো কেরাল তো অনেক নিচে আছে, সেটা দিয়ে যায়নি। এই যে 8টা পরপর আছে, এই 8টা দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। ভারতীয় সংবিধানের 240 নম্বর অনুচ্ছেদে কোন সাংবিধানিক সংস্থার কথা, মানে সংস্থার সঙ্গে সম্পর্কিত 240 নম্বর ধারা? নির্বাচন কমিশন, অর্থ কমিশন, ইউপিএসসি নাকি সিএজি? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফিনান্স কমিশন বা অর্থ কমিশন। অর্থ কমিশন বা ফিনান্স কমিশন হচ্ছে 240। নির্বাচন কমিশন যদি বলি বা ইলেকশন কমিশন, সেটা হচ্ছে 324। আচ্ছা, ইউপিএসসি যেটা বলি, ইউপিএসসি তো অনেক কটা আছে, ওটা মোটামুটি 315 থেকে 323 পর্যন্ত হচ্ছে ইউপিএসসির কার্যাবলী আছে। আর সিএজি যদি যেহেতু একটা পোস্ট, সেটাকে যদি বলি সেটা হচ্ছে 148 আছে, ঠিক আছে। আচ্ছা, আজকের শেষ প্রশ্ন। বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়ে থাকে? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হিসেবে কিন্তু রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে বলা হয়ে থাকে বাংলার নবজাগরণের জনক। তো যাই হোক, এখানে আমাদের শেষ হলো আজকের সেটটা। তো 40-এর মধ্যে কে কত পেলে কমেন্ট করে জানিও। আর কোশ্চেনটার যে সেটটা তৈরি করেছে সেটার ব্যাপারে একটু ফিডব্যাক দিও, ঠিক আছে। তো যাই হোক, এখানে আজকে শেষ করছি আমাদের ক্লাস।